আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ওর বয়স তখন 18 পেরিয়ে 19। ওকে আমি ফিরিয়ে নিয়ে আসি আমার বাড়িতে। আবার শুরু হয় আমাদের দুজনের সংসার। তবে এই নতুন করে শুরু করা সংসার ও 6 মাসে থমকে যায়। হেরে যাই আমি। তবে এবার শুধু আমি একা হেরে যাইনি, ফাল্গুনিও হেরে যায়। দুজনের ব্যর্থতা মিলে বাঁক নেয় বিচ্ছেদের পথে। 6 মাস করে দুবারে 1 বছর। 1 বছরের সংসার গিয়ে দাঁড়ায় কোর্টের দোরগোড়ায়। দুজনের দোষে আজ যোজন যোজন দূরত্ব আমাদের মাঝে। আমার কি দোষ ছিল আর কতটা ছিল তার পরিমাণ, তা তো 4 বছর আগেই নির্ধারণ করা হয়েছিল। আজ আবার নতুন করে দর কষাকষির কারণ কি? সহানুভূতি লুটতে চান নাকি নিজের দোষের পাল্লা হালকা করতে চান? ফাল্গুনি দাঁড়ানো ঘরের সামনে, ভেজানো দরজা খুলে দিয়ে কুদ্ধ কণ্ঠে উক্ত কথাগুলো বলল জাগ্রতর দিকে তাকিয়ে থেকে। সবার দৃষ্টি এখন তার দিকেই। জাগ্রত জবাবহীন হয়ে বসে আছে। তবে ফাল্গুনি অল্পতে থামল না। ঘরের ভেতরে এসে দাঁড়িয়ে আরও বলল, উদ্দেশ্য আপনার যাই হোক, আপনার সাথে কাটানো শেষ 6 মাসের স্মৃতিতে সবচেয়ে অস্তিত্বশীল ছিল আপনার বাবার মৃত্যুর দায় আমার উপর চাপানো, মায়ের কথা রেখে ঝিমলির সাথে আপনার দেখা করতে যাওয়া, আর আমাকে প্রতি পদে পদে আপনার অবিশ্বাস করা। আপনার সব দোষ ক্ষমা করতে পারি। না, করতে পারি বললে ভুল হবে, বলা উচিত সব দোষ ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আপনার এই 3টে অন্যায় কিছুতেই আমি ক্ষমা করতে পারিনি, এখনও পারি না, এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি ক্ষমা করব না আপনাকে, কোনো দিনও না। এই কথাগুলো বলতাম না, বলার রুচি হয় না আসলে। কিন্তু আপনার শেষ কথা শুনে আমি বুঝে গেছি, আপনি এতক্ষণ নিশ্চয়ই আমাদের অতীতের সুন্দর ও সুখময় দিনের গল্পগুলো শোনাচ্ছিলেন সবাইকে। প্রথম 6 মাসের সুখী সংসার, আর তারপরের উচ্চ মাধ্যমিক অবধি দুজন দুপ্রান্তে বসে চুটিয়ে প্রেমের গল্প, তাই না? আর তারপর পরের 6 মাসে এসে আটকে গেছেন। সরি, আটকে যাননি, আটকে দিয়েছি। ফাল্গুনি কিছুক্ষণ থেমে থেকে আবার বলল, পরের 6 মাস তোলা থাক না, কি দরকার অমন অতীত হাতরে দুর্গন্ধ ছড়ানোর? লাভ তো নেই কোনো। লাভ ক্ষতির হিসেব আমি আগেও করিনি, এখনও করি না। ভুল আমাদের দুজনেরই ছিল, সেই ভুলের শাস্তিও দুজনেই পেয়েছি। তবে আমি আমার ভুলগুলো স্বীকার করে নিয়েছি, কিন্তু তুমি তা নিচ্ছ না। আর একটা কথা ফাল্গুনি, আমি কোনোদিনও আমার বাবার মৃত্যুর জন্য দায়ী করে তোমাকে একটা কথাও বলিনি। এটা তোমার মন গড়া কথা। আর সব সময় যে মৌনতা মানেই সম্মতের লক্ষণ হতে হবে, এমনটা ভাবা বোকামি আর নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। আর এই বোকামিটাই তুমি আগে করেছ আর এখনও করছো। তাহলে ঝিমলির সাথে কেন দেখা করতে গেছিলেন আপনি? বলুন, কেন দেখা করতে গেছিলেন? আপনার মা যখন আপনার আবারও বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে আপনাকে ঝিমলির সাথে দেখা করাতে পাঠালো, তখন কেন প্রতিবাদ না জানিয়ে সেজেগুজে দেখা করতে গেলেন ঝিমলির সাথে? ফাল্গুনি সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে চিৎকার করে উঠল। জাগ্রতর কথাগুলো জালের মতো আষ্টেপিষ্টে জড়িয়ে নিচ্ছে ফাল্গুনিকে। গায়ে জ্বালা করছে, এমন যেন মরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছে কেউ। ফাল্গুনির চিৎকার করে কথা বলায় বিলাসী দেবী ক্রুদ্ধ প্রতিক্রিয়া করে উঠলেন। ধমকে বললেন, ফাল্গুনি, আস্তে কথা বলো, এটা তোমার নিজের ঘর নয়, আর না তুমি একা আছো এখানে। ফাল্গুনি গলার স্বর সম্পূর্ণ খাদে নামিয়ে ক্লান্ত স্বরে বলল, আমি পারছি না, আর নিতে পারছি না। মা গত 4 বছর ধরে আমার গলায় কাঁটার মতো আটকে আছেন উনি। না পারছি ওগরাতে আর না পারছি গিলতে। উনি শুধু বলে যাচ্ছেন দোষ আমাদের দুজনেরই ছিল, আমিও দোষী ছিলাম, উনি ওনার দোষ মাথা পেতে নিয়েছেন, স্বীকার গেছেন নিজের সমস্ত অন্যায়। আমি আমার দোষ স্বীকার করছি না, মেনে নিচ্ছি না নিজের ত্রুটিগুলো, উনি সুযোগ চাইছেন আরেকটা, আরও কত কি। এসব কথাগুলো অনর্থক, কারণ আমি তো ওনার মতো কিছু করিনি। উনি ওনার মায়ের কথায় ঝিমলির সাথে দেখা করতে গেছিল বিয়ের জন্য। আমার বিশ্বাসে আঘাত লেগেছে তাতে। ওনার মা যখন বারবার তার স্বামীর মৃত্যুর জন্য আমাকে দায়ী করে গেছে, তখন প্রতিবাদ করা তো দূর, চুপ করে গেছেন তিনি। তাতে আমার কষ্ট হয়েছে ভীষণ। আমার বলা প্রতিটা কথা উনি অবিশ্বাস করে বুঝিয়ে দিয়েছেন আমি মিথ্যেবাদী। তাতে আমার আত্মসম্মানে আঘাত লেগেছে। এমন আরও অনেক কিছু করতেন উনি, যা আমাকে কষ্ট দিত খুব। আমার মন চাইতো উনি আমার হয়ে দুটো কথা বলুক। আমি মুখিয়ে থাকতাম কখন উনি ওনার মাকে বলবেন আমাকে ছাড়া উনি অন্য কাউকে বিয়ে করতে চান না। ঝিমলির মতো রূপে গুণে স্বয়ংসম্পূর্ণা মেয়ে তার চাই না, তার শুধু আমাকেই চাই। কিন্তু তিনি তা বলতেন না। মায়ের মিথ্যে অসুস্থতার বাহানায় ভুলে পুতুল নাচ নাচতেন, আর সাথে আমাকেও নাচাতেন। তখন সময়টাই এমন ছিল ফাল্গুনি, পরিস্থিতি এমন ছিল না যে আমি চিৎকার করে সবাইকে বলে বেড়াবো আমি আমার বউকে ভালোবাসি আর তাকে ছাড়া আমি বাঁচব না।
পরিস্থিতি আমাকে চুপ করিয়ে রেখেছিল, কুলু পেটে দিয়েছিল আমার মুখে। তুমি আমায় স্বার্থপর ভাবো তো? হ্যাঁ, আমি স্বার্থপরই বটে, তাই এতক্ষণ অবধি শুধু নিজের ত্রুটিগুলোই তুলে ধরলাম, ব্যক্ত করে গেলাম নিজেকে, শুধুমাত্র তোমাকে ফিরে পাওয়ার স্বার্থে। ভুল তো তোমারও ছিল ফাল্গুনী, এবার তাহলে স্বার্থহীন হয়ে তোমার ত্রুটিগুলোও তুলে ধরি, আমার নজরে তোমার ত্রুটিগুলো কি ছিল তা ব্যক্ত করি। জাগ্রত কথাগুলো বলে থেমে গেল। ফাল্গুনী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল জাগ্রতর কথা শোনার অপেক্ষায়। এমনকি ঘরে উপস্থিত বাকি মানুষগুলোও চুপ করেই আছে। সবাই চায় আজ শুধু ওরা দুজনেই কথা বলুক। বিলাসী দেবীও চান দুজনের সব কথা আজ এখানেই শেষ হয়ে যাক। দুজনের মনের যত কলুষিত স্মৃতির খোলস জমে আছে মিলিয়ে যাক সব। দুজনের এক হওয়ার সিদ্ধান্ত না হয় দুজনেই নেবে, কিন্তু মনের গোমর তো কমুক, তাহলে মনের ভারও কিছুটা কমবে দুজনের। নিশানও তাই চায়। তাই তো আখির ভাই শুভর নাম্বারে কিছুক্ষণ আগে নিশান মেসেজ করে বলছিল ফাল্গুনীকে কোনো এক বাহানায় এ ঘরে পাঠিয়ে দিতে। তাই তো হঠাৎ করেই ফাল্গুনী চলে এসেছে এ ঘরে। জাগ্রত ফাল্গুনীর চোখে রাখা চোখ ফিরিয়ে দৃষ্টি নিবদ্ধ করল মৃত্তিকায়। অতীতের স্মৃতি অনুসন্ধান করে টুকরো টুকরো কিছু মুহূর্ত কুড়িয়ে প্রাচুর্য গড়ে নিল মন মস্তিষ্কে। তারপর বেসামাল আলুখালু হয়ে বলতে লাগল, প্রথম 6 মাস তুমি মায়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে, মাকে খুশি করার চেষ্টা করতে, মায়ের কটুবাক্যেও হাসি মুখে জবাব দিতে। আমি দেখেছি, অনুভব করেছি তোমার মানিয়ে নেওয়ার প্রচেষ্টা। কিন্তু তুমি ফিরে আসার পরের 6 মাসে এমন ছিলে না। নিজে থেকে মায়ের সাথে কথা কম বলতে, মা একটা কথা বললে তুমি 5টা উত্তর দিতে, সংসারের সব কাজগুলো যেন মাকে দেখাতেই একা হাতে করতে। বাবার সাথে যেভাবে মন খুলে কথা বলতে, মায়ের সাথে সেভাবে কথা বলা তো দূর, সবসময় আরও মাকে পাশ কাটিয়ে চলতে। বাবা মারা যাওয়ার পর মায়ের অসুস্থতাকেও নাটক বলে গেছো, তাও আবার মায়ের সামনেই। আর ঝিমলিকে বিয়ের কথা বললে না, আমি কি তোমায় বলেছিলাম আমি মায়ের জন্য ঝিমলিকে বিয়ে করব? আমি তোমায় বুঝিয়ে বলিনি মায়ের সমস্যা। বাবার মৃত্যুতে মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল, তুমি নিজে চোখে দেখেছো সেটা। মায়ের অসুস্থতার জন্য আমাকে মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলতে হয়েছে। মায়ের চিকিৎসা চলছিল তখন, আর মা ওষুধ খেতে চাইছিল না। মাকে ওষুধ খাওয়ানোর শর্তে আমাকে ঝিমলির সাথে দেখা করতে যেতে হয়েছে। আমি তোমায় বোঝানোর চেষ্টা করেছি সেটা। এমনকি এও বলেছি আমি বেঁচে থাকতে আমার জীবনে একজন নারীই থাকবে, সেটা হলে তুমি। আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো নারীর আগমন কখনো হবে না। কিন্তু তুমি শুধু একটাই কথা বলতে, মা অসুস্থ নয়, মা নাটক করছে। অথচ আমি যখন প্রমাণ করতে বলেছি তুমি কিন্তু প্রমাণ করতে পারোনি। উল্টে হিতে বিপরীত হয়েছে পুরোটা বিষয়। মা আরও বেশি হাইপার হয়ে গেছে তোমার প্রমাণের চক্করে। তুমি আমাকেও মানতে না, গ্রাহ্য করতে না আমার কথা। আচ্ছা, আমার কথা শুনে মন থেকে না হলেও অন্তত নাটক করে তো মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারতে, করনি। আমি বারবার তোমায় অনুরোধ করেছি মা যতদিন না মোটামুটি সুস্থ হচ্ছে ততদিন একটু চুপ থাকতে, যেটা যেমন চলছিল তেমন চলতে দিতে, কিন্তু তুমি তা হতে দাওনি। মা ঝিমলির সাথে আমার বিয়ের কথা বলে পাগলামো করলেও আমাদের ডিভোর্সের কথা কিন্তু মা একবারও কখনো বলেনি। তুমি আমার সাথে তর্কাতর্কি করে একদিন ডিভোর্সের কথা তুলেছিলে, তাও আবার মায়ের সামনে। সেদিন থেকেই মা ডিভোর্সের জন্য ক্ষিপ্ত হয়ে পড়েছিল, গলায় দড়ি অবধি দিতে গেছে। মাকে শান্ত করাতে আমি মায়ের সামনে শুধু একবার বলেছিলাম আমি তোমাকে ডিভোর্স দেব, বেশ হয়ে গেল। আমার কোনো কথাই তুমি আর মানলে না। আমার কোনো আকুতি তোমাকে এতটুকু গলাতে পারেনি। তোমার একটাই কথা ছিল মা অসুস্থ নয়, মা নাটক করছে। হয় মায়ের সামনে আমাকে বলতে হবে আমি তোমাকে ডিভোর্স দেব না, নয়তো সত্যি সত্যি তোমাকে ডিভোর্স দিতে হবে। আমি সময় চেয়েছিলাম তোমার কাছে। তোমার সময় চাওয়া তোমার কাছে অবিশ্বাস মনে হয়েছিল। সব সময় শুধু বলে গেছো আমি তোমাকে বিশ্বাস করি না, তোমাকে অবিশ্বাস করি। তৎক্ষণাৎ মায়ের সামনে ডিভোর্সের কথা মানা করার পর তুমি আর কোনো কিছু মানলে না। সেদিন আমার চোখে চোখ রেখে ডিভোর্স চাইলে, আর আমিও রাগের বশে বলে দিলাম ডিভোর্সের কথা। তারপর সেই যে চলে গেলে, আর ফিরলে না। তোমার বাবাও ফোন দিয়ে বললেন ডিভোর্সের কথা, আমাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দেননি। এরপর তোমার আমার দেখা হলো একেবারে সাগরদার চেম্বারে। তোমার বাবা আমাদের দুজনের ডিভোর্সের কথা আলোচনা করলে সাগরদা অ্যাডভাইস করে জুডিশিয়াল সেপারেশনের আবেদন করতে। তাতে 1 বছরের জন্য আইনের মাধ্যমে আলাদা থাকার সুযোগ পাবো দুজন। 1 বছর পরে যদি দুজনের মতের মিল না হয়, দুজনে একসাথে না থাকার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তবে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করা যাবে। সাগরদার কথায় আমি আশার আলো পেয়েছিলাম খানিকটা। ভেবেছিলাম 1 বছরে পরিস্থিতি পাল্টে যাবে, এদিকে মা সুস্থ হয়ে যাবে, আর ওদিকে তোমার রাগও কমে যাবে। যেভাবেই হোক মানিয়ে নেব তোমাকে। নিজেকে বুঝ দিতাম এই বলে যে দোষ আমারও আছে, তাই চারিদিকে এত বিচ্ছিন্নতা। কিন্তু সব উলটপালট হয়ে গেল।
চোখের পলকে সব হারিয়ে বসলাম